সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখেছো, অর্থাৎ আগের ক্লাস বলতে যে আমি ক্লাস 9-এর যে চিঠি গদ্যাংশটা পড়িয়েছিলাম স্বামী বিবেকানন্দের, তার প্রথম পার্টটা কিন্তু আমি আগে আপলোড কিন্তু করেছি। অর্থাৎ প্রথম পার্টে আমি কেন স্বামী বিবেকানন্দ চিঠি লিখেছেন, কাকে লিখছেন, কোন প্রসঙ্গে লিখছেন এবং কেন লিখছেন, এই সমস্ত ডিটেলস কিন্তু আমি বলেছিলাম। তো আমরা জানি যে স্বামী বিবেকানন্দ তার অন্যতম শিষ্যা মিস মার্গারেট নোবেল বা ভগিনী নিবেদিতা, যিনি ভগিনী নিবেদিতা নামে পরিচিত, তাকে কিন্তু চিঠিটা কিন্তু লিখছেন স্বামী বিবেকানন্দ। আর আর কি জেনেছিলাম যে তৎকালীন ভারতীয় সমাজ ছিল ব্রিটিশ শাসনাধীন, অর্থাৎ তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ তখন ছিল। এবার এই সময় আমাদের স্বামী বিবেকানন্দ চিঠি লিখছেন মিস মার্গারেট নোবেলকে। এই মার্গারেট নোবেল কী করছিলেন, যে তিনি ভারতে এসে কাজ করার একটা ইচ্ছা প্রকাশ করছেন। এই ইচ্ছা প্রকাশ করার প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ তাকে ভারতে এসে কাজ করার যে বিভিন্ন বাধা বা বিঘ্ন রয়েছে সে সম্পর্কে কিন্তু বিভিন্ন উদাহরণ তিনি কিন্তু দিচ্ছেন। তো এই উদাহরণ দেওয়ার প্রসঙ্গে তিনি যে বাধাগুলোরও কথা কিন্তু বলেছেন, অর্থাৎ তার এবার বাধাগুলো তো বলছেন এবং তিনি এও বলছেন যে তোমার তোমার মতো একজন সিংহীর কিন্তু প্রয়োজন, কারণ ভারতের যে নারীদের যে শিক্ষা, অর্থাৎ ভারতীয় নারীর যে শিক্ষা তখনও কিন্তু এখন পৌঁছায়নি ভারতীয় নারীদের মনে, অর্থাৎ তখন তাদের মনে কিন্তু জ্ঞানের আলোক উদ্দীপ্ত বা প্রজ্বলিত হয়নি। তো ভারতীয় নারীদের মনে শিক্ষার আলোর প্রসারে তার মতো একজন নারীর প্রয়োজন। এই সমস্ত নানা কিছু তিনি কিন্তু বলছেন এবং তার সঙ্গে বিভিন্ন বাধা বিঘ্নের কথা বলছেন। তো দেখো তারপরে, তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, এদেশের প্রায় সব জায়গাতে শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চল তো সর্বদাই আগুনের হলকা জ্বলছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলছেন যে ইংল্যান্ডে যে আবহাওয়া সবসময় একটা শীতকাল বিরাজ করে, গ্রীষ্মকাল খুব ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু গ্রীষ্মপ্রধান এলাকা, অর্থাৎ গ্রীষ্মপ্রধান দেশ। এই গ্রীষ্মপ্রধান দেশ কীরকম বলছে, তোমাদের যেমন সারা বছরই শীতকাল, সেরকম এই ভারতবর্ষে কিন্তু গোটা বছরই গ্রীষ্মকাল, মাস চারেক কিন্তু শীতের একটা আমেজ কিন্তু আমরা পাই। তো আর দক্ষিণাঞ্চল যেটা, সেখানে কিন্তু সবসময় কিন্তু আগুনের হলকা, অর্থাৎ একটা খুব একটা নিদারুণ পরিস্থিতির কথা কিন্তু এখানে স্বামী বিবেকানন্দ বলছে। অর্থাৎ দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুন জ্বলছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছু পাওয়ার উপায় নেই। শহরের বাইরে ইউরোপীয় যে সুখ স্বাচ্ছন্দ্য তা কিন্তু পাবে না। অর্থাৎ তোমার সেই সমস্ত এলাকায় যে তোমরা যে এলাকায় থেকেছো বা তোমরা রয়েছো, সেই সব সুখ স্বাচ্ছন্দ্য শহরের বাইরে, অর্থাৎ শহরের মধ্যে থাকলে পেতে পারো, বা শহরের বাইরে কিন্তু ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাবে না। এসব সত্ত্বেও তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমায় সাহায্য করব। বলছে এই যে বাধা বিঘ্ন রয়েছে, অর্থাৎ ভারতের যে বহু বাধা, যে দেশে কুসংস্কার, দুঃখ, দাসত্ব, শ্বেতাঙ্গদের প্রতি কৃষ্ণাঙ্গদের যে একটা মনোভাব, এই যে বাধাগুলো রয়েছে, তাছাড়াও এদেশের জলবায়ুর যে বাধাগুলো রয়েছে, এদেশে শিক্ষার যে একটা প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এদেশের শিক্ষা অন্যতম একটা বাধা, এই সমস্তকে তুমি যদি উপেক্ষা করে, এই সমস্তকে যদি তুমি অগ্রাহ্য করে যদি ভারতে এসে কাজ করার জন্য তোমার আর মনের যে একটা ইচ্ছা বা ঐকান্তিক যে চেষ্টা যদি থাকে, তাহলে তোমাকে কিন্তু আমি স্বাগত জানাচ্ছি। অর্থাৎ আমি কিন্তু এখানে তেমন কেউ নই, অর্থাৎ আমার যে নাম ডাক সেরকম কিন্তু এখানে কিছু নেই।
তবে যেটুকু প্রভাব, অর্থাৎ যেটুকু তার যে চেনা পরিচিত বলো বা যেটুকু তিনি জানেন, যে সমস্ত এলাকার মানুষ তাকে চেনেন, সেই যেটুকু প্রভাব বিবেকানন্দ স্বামীজির রয়েছে, সেটুকু দিয়ে যদি হয়, তাকে কিন্তু অবশ্যই সাহায্য করবে। কাকে? মিস মার্গারেট নোবেলকে। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পর যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। অর্থাৎ কি বলছে স্বামীজি আমাদের? বলছে কর্মে নামার পর, অর্থাৎ নামার আগে তুমি একটু চিন্তা করো। অর্থাৎ এই দেশের তো বাধা বিপত্তি অনেক রয়েছে, এবার মানুষের বিভিন্ন মতভেদও রয়েছে। অর্থাৎ তুমি এদেশে ভারতীয়দের হয়ে কাজ করতে আসবে, শ্বেতাঙ্গদের কিন্তু তোমাকে কিন্তু খামখেয়ালি মনে করতে পারে। অর্থাৎ তোমার যে গতিবিধি, অর্থাৎ তুমি যে সমস্ত কাজকর্মে লিপ্ত হবে, তা কিন্তু তার সন্দেহ চোখেও দেখতে পারে। হ্যাঁ, দেখতে পারে। তো তুমি এই সমস্ত করার বা কাজ করার আগে কিন্তু তুমি এগুলো বিশেষভাবে চিন্তা করো। তারপর তুমি যদি কর্মে বিফল হও বা কর্মে বিরক্তি আসে, তবে আমাকে অর্থাৎ স্বামীজিকে কিন্তু আমরণ অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু তাকে পাশে কিন্তু পাবে মিস মার্গারেট নোবেল। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরে থাকো। অর্থাৎ আমরণ পাশে পাবো কতক্ষণ পর্যন্ত? তুমি ভারতের হয়ে কাজ করো বা না করো, বা বেদান্ত ধর্ম গ্রহণ করো বা ত্যাগ করো, এই সমস্ত কিছু বাদ দিয়েও তুমি কিন্তু আমাকে আমরণ অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু আমাকে সময় পাবে। মরদ কি বাত হাতি কা দাঁত, দাগ দিও, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। মরদ কি বাত হাতি কা দাঁত কথাটির অর্থ কি? কোন প্রসঙ্গে কথাটি ব্যবহার করেছেন? এর তাৎপর্য বিশ্লেষণ করো। আছে 1+2+2, যে মরদ কি বাত হাতি কা দাঁত কথাটির অর্থ কি? জিজ্ঞাসা চিহ্ন। কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? জিজ্ঞাসা চিহ্ন। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 1+2+2, 5 নম্বরের কোশ্চেন। একবার বেরুলে আর ভেতরে যায় না, খাঁটি লোকের কথাও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। কি বলছে? যে মরদ কি বা হাতিতে পুরুষ মানুষের যে কথা, সেটা হাতির দাঁতের মতো মূল্যবান। আমরা জানি যে হাতির দাঁত কিন্তু প্রচুর মূল্যবান। তো যেমন একবার বেরিয়ে গেলে, অর্থাৎ হাতির দাঁত একবার বেরিয়ে যেমন আর ঢোকে না, সেরকম আমাদের পুরুষ মানুষের কথা কিন্তু একবার বেরোলে সেটা কিন্তু কোনো নড়চড় হয় না বা কথার খেলাপ কিন্তু হয় না। এটাই স্বামী বিবেকানন্দ বলছে এই আমার কিন্তু প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে উলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে বলছে এদেশে তুমি যদি এসে কাজ করো, তো তোমাকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে মানে নিজস্ব একটা পরিচয় কিন্তু তোমাকে কিন্তু তৈরি করতে হবে। তুমি মিস মুলারের একটা পক্ষপুট বা মিস মুলারের আশ্রয় নিলে বা মিস মুলারের পক্ষে থেকে তুমি যদি কাজ করো, সেটা চলবে না। ভারতবর্ষে এসে তোমাকে কাজ করতে হলে তোমাকে নিজস্ব একটা পরিচয় কিন্তু তৈরি করতে হবে। কারণ মিস মুলার নিজেকে ভাবে যে আমি আজন্ম নেত্রী, অর্থাৎ জন্ম থেকে নিজেকে একটা নেত্রী সুলভ আচরণের তাগিদ বলে মনে করেন। আর কি, আর তিনি চেয়েছেন যে এই দুনিয়াটাকে উলটপালট করে দিতে পারে একমাত্র টাকা। তো এই সমস্ত মনোভাবে কিন্তু মিস মুলার রয়েছে। এই মনোভাব তার অজ্ঞাত স্বরে বারবার মাথায় তুলেছে এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব। অর্থাৎ তুমি এদেশে এলে তোমাকে নিজস্ব একটা পরিচয় বানাতে হবে, কারণ মিস মুলারের সাথে কিন্তু ঠিকঠাক একটা আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা কিন্তু থাকবে না। তুমি কিছুদিন এলে কিন্তু বুঝতে পারবে। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমারও নিজের জন্য,
তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধু আসবেন তাদেরও আসার সম্ভাবনা আছে তাদের জন্য। এটা অবশ্য তার সহৃদয়তা, অমায়িকতার পরিচায়ক, কিন্তু তার মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না: তার রুক্ষ মেজাজ আর অদ্ভুত অস্থির চিত্ততা। বলছে মিস মুলার চাইছেন যে কলকাতা একটা বাড়ি ভাড়া নেবেন, অর্থাৎ তার জন্য এবং নিজের জন্য, এবং এমনকি তার বিদেশ থেকে তার দেশ থেকে যে সমস্ত বন্ধু বান্ধব আসবে তাদের জন্য রাখতে চাই। কিন্তু তার সঙ্গে মানিয়ে নেওয়াটা কখনোই সম্ভব হবে না। কারণটা কি? তার রুক্ষ মেজাজ, অর্থাৎ মিস মুলারের যে মেজাজ আর তার যে অস্থির চিত্ত, তার চঞ্চলতা যে ব্যাপারটা, এর এই পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু তার সাথে মানিয়ে নিতে পারবে না। কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বলছে তুমি এর থেকে দূরে দূরে রেখো। তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো, নিজের পরিচয় যদি তৈরি করতে পারো, তোমার সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তো কেমন লাগলো তোমাদের পড়াটা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।